প্রথমত দেখে নিব যে এভরিথিং ওকে কিনা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, কাইন্ডলি একটু রেসপন্স করবেন এখনই। তারপরে হচ্ছে আমরা আমাদের আলোচনা শুরু করব। সো খুব দ্রুত সবাই যুক্ত হয়ে যাবেন, আশা করি এখনই সবাই যুক্ত হয়ে যাবেন এবং আমরা এখনই আমাদের ক্লাস শুরু করতে যাব। সো যারা আমাদের প্রিভিয়াস ক্লাসটা করেছেন তারা এই ক্লাস থেকে অবশ্যই উপকৃত হবেন, বাট যারা প্রিভিয়াস ক্লাসটা করেন নাই তারা হয়তোবা অনেক বিষয় এখান থেকে ক্লিয়ারলি বুঝবেন না। সো আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ক্লাসটা দেখে নেবেন, যে ক্লাসের মধ্যে আমরা প্রথম 4টা অধ্যায় রিভিশন দিয়েছিলাম। সো এখানে আমরা হচ্ছে শেষের অধ্যায়গুলোকে রিভিশন দেওয়ার চেষ্টা করব এবং আমরা যদি সেগুলোকে আনসার করতে পারি সেই বিষয়ে যা যা গাইডলাইন প্রয়োজন সেই সব ধরনের গাইডলাইন আমি আপনাদেরকে দিব। সো প্রথমত একটু আপনারা রেসপন্স করবেন যে আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন, আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন এখনই একটু কথা বলবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত হচ্ছেন একটু কথা বলবেন। আচ্ছা, এখন দেখুন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা, এখন একটু সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। নাও এভরিথিং ক্লিয়ার কিনা একটু জানাবেন। আচ্ছা, এখন দেখুন তো সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আই হোপ নাও ক্লিয়ার। আচ্ছা, আপনারা সবাইকে আমাদের লাস্ট আমরা যে লাইভ ক্লাসটা করিয়েছিলাম গত পরশুদিন, সেই ক্লাসটা কি আপনারা করেছিলেন? কাইন্ডলি একটু জানাবেন। আমরা গত পরশুদিন যে ক্লাসটা করেছিলাম আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আচ্ছা, সো দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আচ্ছা, সো আমরা লাইভ ক্লাসটাতে মানে লাইভ ক্লাসটা পুরোপুরি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে কাছ থেকে জানতে চাই, লাইভ ক্লাসটা পুরোপুরি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনারা কি এই যে আমি আপনাদের যে মানে যে স্যাম্পল কোয়েশ্চেন ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে স্যাম্পল কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনের কিন্তু আমি সম্পূর্ণ সমাধান আমাদের পেজে আপলোড করেছি। আপনারা কি সবাইকে সেইটা পেয়েছেন? কাইন্ডলি একটু বলবেন। এখানে স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে যে 10টা প্রশ্ন আছে, অর্থাৎ 10টায় মিলে মোটামুটি 20-22টা বা 23টার মতো প্রশ্ন আছে, সেই সকল প্রশ্ন কিন্তু আমি পিডিএফ মানে ইমেজ আকারে আপলোড করে দিয়েছি। পেজের পিন পোস্টে গেলেই সেখানে পেয়ে যাবেন। 11টা কোয়েশ্চেনের সলভ ক্লাস চাই। কোন 11টা কোয়েশ্চেন আপু একটু বলবেন? আচ্ছা, আপনারা একটু প্লিজ বলেন এইটা কি আপনারা পেয়েছেন? এই যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আমি অলরেডি কিন্তু আমাদের পেজে আপলোড করেছি। পেজে কিন্তু আমি এখানে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সমাধান আমি আপলোড করেছি। সো আপনারা আমাকে একটু বলবেন যে আপনারা সবাই এইটা পেয়েছেন কিনা। এটা খুবই সিম্পল, খুবই সহজ। আমরা মোটামুটি যে প্রশ্নগুলো সলভ করেছি বিগত ক্লাসে, সেই ক্লাসের অনেকগুলো প্রশ্ন এখানে আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। বাট আপনারা আগে একটু কথা বলবেন যে এখানে এই যে আমরা দিয়েছি এইটা সবাই পেয়েছেন কিনা। আপনারা এক নজরে হলেও এই স্যাম্পল কোয়েশ্চেনটা দেখে যাবেন, কারণ আপনারা তো দেখেছেন যে আইসিটি প্রশ্ন আপনাদের কেমন হয়েছিল। সো আইসিটি প্রশ্নের মতো যদি হয় তাহলে তো সমস্যা, তাই না? বাট মনে হয় না আপনাদের আইসিটির মতো এত প্রশ্ন স্যাম্পল কোয়েশ্চেন থেকে দিবে, কিন্তু তারপরেও আপনারা রিস্ক নেওয়ার দরকার নাই। স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অন্তত পক্ষে একবার দেখে যাবেন। ঠিক আছে, একবার দেখে যাবেন। স্যাম্পল কোয়েশ্চেনটা দেখা খুবই দরকার, কারণ এখান থেকে প্রশ্ন হতেও পারে। ঠিক আছে, টপ 11টা প্রশ্ন তো আমি দিয়ে দিছি। টপ 11টা প্রশ্নের বেশিরভাগই হচ্ছে থিওরাম। আপনারা যদি চান আমি কিছু থিওরাম পেজে আপলোড করে দিব। ঠিক আছে, আপনারা যদি চান আমি কিছু থিওরাম পেজে আপলোড করে দিব। আপনারা যদি চান কিছু থিওরাম
হ্যাঁ, বাকি অংশ করাবো। গতকালকে বাকি অংশটাই আজকে করাবো। এইগুলো আমি করাবো না, এটা জাস্ট আমি আপনাদেরকে দেখালাম যে এইটা আপনারা অবশ্যই অবশ্যই সমাধান করে যাবেন। অবশ্যই আপনারা সমাধান করবেন, এইটা না বোঝার কোনো কারণ নাই। অবশ্যই আশা করি আপনারা এটা বুঝতে পারবেন। সো অবশ্যই আপনারা এইটা পড়ে যাবেন, ঠিক আছে? এখন আসেন আজকের আলোচ্য বিষয়। আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা সেই আলোচ্য বিষয়ে আমরা চলে যাচ্ছি এখন। সো আজকে আমরা আলোচনা করব আমাদের লাস্ট দিন আমরা যে টপিকসটাকে শেষ করতে পারি নাই মাইক্রোফোন জনিত সমস্যার কারণে, সেই টপিকসটাকে আজকে আমরা শেষ করে দিব, যতদূর পারা যায় আমি শেষ করে দিব। সো আমরা লাস্ট লাইভ ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত শেষ করেছিলাম ততটুকু পর্যন্ত আমরা যাই। আচ্ছা, এইগুলো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, ঠিক আছে? এগুলো আমরা লাস্ট ক্লাসে শেষ করেছিলাম, মৌলিক অসমতাটাও শেষ করেছিলাম, বাস্তব সংখ্যা। আচ্ছা, এই মৌলিক অসমতাটাও মেবি আমি পড়িয়েছিলাম, তাই না? এই প্রশ্নটা আমি পড়িয়েছিলাম গতকালকে। তারপরে এখান থেকে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু দেখে নিবেন, আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এইগুলো সলভ করেছিলাম। আচ্ছা, এখানে আসছিলাম মেবি, এইখানে আসছিলাম, তাই না? এই একটু কথা বলবেন আপনারা, ঠিক আছে? এতটুকু পর্যন্ত এই প্রশ্নতে মেবি আমরা আসছিলাম। যদি আমি ভুল না করে থাকি তাহলে এই প্রশ্ন পর্যন্ত আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে সলভ করিয়েছিলাম। একটু আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি এখান থেকে। তাহলে দেখেন, এটা হচ্ছে একটা হাইপারবোলিক ফাংশন। সো খুবই সিম্পল জিনিস। প্রথমত আমরা এই যে sin h এর সমান i আমরা লিখলাম, এটা হচ্ছে একটা হাইপারবোলিক ফাংশন, এটার মান হচ্ছে এইটা, সমান হচ্ছে i। তারপর 2 কে আর্গুমেন্ট করে দিলাম 2i। এখন a টু দি পাওয়ার z কে ধরে নিব a, তাহলে হয়ে যাবে a মাইনাস a ইনভার্স। কে লিখতে পারি 1/a। তারপর এখান থেকে a লসাগু নিয়ে আমরা r গুণন করে দিব। তারপর a2ai কে বাম দিকে নিয়ে এসে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রটাকে অ্যাপ্লাই করে দিব। তাহলে আমাদের এইটার সমাধান চলে আসবে। তাহলে দেখেন, এইখানে আমরা যদি এটাকে সমাধান করি পেজগুলো একেবারে উলট পালট হয়ে গেছে রে ভাই, সবগুলা পৃষ্ঠা উলট পালট হয়ে গেছে। আচ্ছা দেখেন, এই তো হয়ে গেল, তাই না? এখন এইখান থেকে আপনারা সমাধান করবেন। তাহলে দেখেন a স্কোয়ার মাইনাস 2ai মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন এখান থেকে ক্যালকুলেশন করে আপনি a এর মানগুলা বের করবেন। তাহলে a এর যে মান পাবেন সবার শেষে এই a এর জায়গাতে a টু দি পাওয়ার z বসাই দিবেন। তারপর উভয় পক্ষে লন নিয়ে আসবেন। আসলেই এই যে দেখেন, আপনার তো এখান থেকে তো আপনার a এর মান বের হবে, তাই না? তো a টু দি পাওয়ার z সমান এখানে a এর মানটা বসাবেন। তারপর উভয় পক্ষে লন নিয়ে আসবেন। তাহলে লন a টু দি পাওয়ার z সমান হবে লন এত। তাহলে লন a টু দি পাওয়ার z মানে কত? z। তাহলে z সমান এই যে মানটা আসবে সেটাই হবে তার মান। তাহলে এইটাই হবে তার সমাধান, ঠিক আছে? এইভাবেই এটাকে সমাধান করতে হবে। অর্থাৎ এখানে আমরা দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের সূত্রে অ্যাপ্লাই করব, a এর মান বের করব, এবং এই যে a এর জায়গাতে a কে আমরা কি ধরেছিলাম? a টু দি পাওয়ার z কে আমরা a ধরেছিলাম। সো a এর জায়গাতে a টু দি পাওয়ার z বসাই দিলে আমাদের आंसर চলে আসবে, ঠিক আছে? এখানে আর না বোঝার কোনো কারণ নাই। তারপরে আসেন এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে। এই যে প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। দেখেন কি বলেছে, এইটা হচ্ছে ভাই জটিল সংখ্যার প্রশ্ন। তো বলা হয়েছে মডুলাস অফ x প্লাস মডুলাস অফ y লেস দেন ইকুয়াল মডুলাস অফ 2 মডুলাস অফ z, মানে হচ্ছে মডুলাস অফ x প্লাস মডুলাস অফ y লেস দেন ইকুয়াল √2 মডুলাস অফ z। এটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমরা জানি z ইকুয়াল টু x প্লাস iy। সো এই প্রশ্নটা প্রুফ করার জন্য আমাদের মডুলাস অফ x দরকার, মডুলাস অফ y দরকার এবং মডুলাস অফ z দরকার।
তো জেড সমান যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে মডুলাস অফ জেড সমান হচ্ছে এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং দেখেন এখানে এক্স বলতে হচ্ছে এই যে জটিল সংখ্যা তার বাস্তব অংশ, আর এই যে ওয়াই এটা হচ্ছে এই জটিল সংখ্যার কাল্পনিক অংশ। এখন এই সূত্রটা আমরা জানি, এই সূত্রটা বসাই দিলাম। তাহলে দেখেন এই যে আমরা সূত্র লিখলাম, এখন উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিব, তো উভয় পক্ষে বর্গমূল করে দিলে এখানে বর্গমূল চলে আসবে, আর এখানে রুট স্কোয়ারে বাদ যাবে। তারপর দেখেন এই যে মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস মডুলাস অফ ওয়াই স্কোয়ার, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর রুট ওভার 2, আর এখানে যা ছিল তা। এখন এই যে মডুলাস অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মডুলাস অফ জেড, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে মডুলাস অফ জেড ডিভাইডেড বাই রুট ওভার 2 সমান হচ্ছে, সমান না, গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 2 মডুলাস অফ জেড গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার 2 ইন্টু মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। তাহলে এই 2 কে আমরা দুইটা রুট ওভার 2 লিখতে পারি, তাহলে এটা হয়ে যাবে রুট ওভার 2 জেড গ্রেটার দেন ইকুয়াল মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। এইটা যে কথা, এইটা একই কথা। আই হোপ আমরা এটাকে বুঝতে পেরেছি। এটা ক্লিয়ার কিনা বলেন? এই পেজের মতো আমাদের মাথা উল্টাপাল্টা হয়ে গেছে। ভেরি গুড, মাঝে মাঝে উল্টাপাল্টা হওয়াটাও ভালো বিষয়, সমস্যা নাই। আইসিটি এর মতো এক্সাম কঠিন হবে না ভাই, এই এক্সাম খুবই সহজ হবে। দেখবেন আপনাদের একেবারে সিম্পল যে প্রশ্নগুলো আছে সেইগুলোই পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার, এটা না বোঝার কোনো কারণ নেই। আই হোপ এটা ক্লিয়ার। এটা হচ্ছে সূত্র, আমরা এই সূত্রটাকে জাস্ট জানবো, তাহলে আশা করি এটাকে সলভ করতে পারবো। আচ্ছা, তারপরে আসেন এইটার এই যে একটু আগে যে প্রশ্নটা দিয়েছিলাম সেটার বাকি অংশ হচ্ছে এটা। এখানে আসলে ওয়েলারের সূত্র অ্যাপ্লাই করা হয়েছে, এগুলো অ্যাপ্লাই করে দিলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এইটা দেখেন, রং বেরঙের কালার ভাই। দেখেন কি বলছে, মডুলাস অফ জেড প্লাস 3 প্লাস মডুলাস অফ জেড মাইনাস 3 ইকুয়াল টু 10। দেখেন এখানে কোয়েশ্চেনটা কি, মডুলাস অফ জেড প্লাস 3 জেড মাইনাস 3 ইকুয়াল টু 10। এইটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। তো দেখেন খুবই সিম্পল, জাস্ট আমরা এখানে ভ্যালুগুলো বসাই দিলে আপনাদের আনসার কিন্তু চলে আসবে, ঠিক আছে? সো আমরা জেড সমান এক্স প্লাস আই ওয়াই বসাই দিব, তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস 3, এখানে এটাকে আমরা ডান দিকে নিয়ে নেই, তাহলে 10 মাইনাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3। তাহলে এখান থেকে বাস্তব অংশ কাল্পনিক অংশ আলাদা করে দেন, তাহলে এক্স প্লাস 3 প্লাস আই ওয়াই ইকুয়াল টু 10 মাইনাস এক্স মাইনাস 3 প্লাস আই ওয়াই, ঠিক আছে? ওকে, তাহলে দেখেন এখন এখানে এই পরম মানের মান বের করব, তাহলে হবে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আর এইটাকে যদি আমরা আচ্ছা, সো হ্যাঁ, তারপর আছে এখানে 10 মাইনাস, তো এটাকে যদি আমরা করি তাহলে হবে x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন উভয় পক্ষে বর্গ করে দেন, সো বর্গ করলে আপনার কি হবে, বর্গ করলে হচ্ছে আপনার এইটা কাটা যাবে, তখন এইটা হবে এরকম। দেখেন যদি আপনি বর্গ করেন তাহলে হবে হোল স্কোয়ার, সো এটা তো বর্গ করলে কাটাই যাবে, আর এখানে হবে আপনার এই তো a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, আর এখানে রুট স্কোয়ারে কাটা যাবে। তারপর এখানে সূত্র বসাই দেন, দেখেন এখানে রুট ওভার আছে, রুট স্কোয়ারে কাটা। হ্যাঁ, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে এখানে কত, এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার। সো এটাকে স্কোয়ার করলে হবে x মাইনাস 3 প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখেন এখন এটাকে ক্যালকুলেশন করলে যে সমীকরণটা আসবে, সেটা একটা হাইপারবোলার সমীকরণ হবে, উপবৃত্তের সমীকরণ হবে। এটা একটা উপবৃত্তের সমীকরণ হবে, ঠিক আছে? ম্যাথ কমন পড়বে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 10 মাইনাস হবে, আমি কি ভুল করছি? z প্লাস 3 z মাইনাস 3, 10 মাইনাস বলতে কোথায় বুঝাইছেন?
2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তো এখানে ভুল কি করছি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওকে, এ স্কোয়ার মাইনাস 2, এটা 10ই তো রে ভাই, 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এখন দেখেন এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 100, এই সম্পূর্ণ অংশটাকে এদিকে নিয়ে আসেন। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, তাহলে এটা আমরা লিখবো মাইনাস, এটা বাম দিকে আসলে মাইনাস হয়ে যাবে, প্লাস 6x প্লাস 9 হতো, হয়ে যাবে মাইনাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 10 দুগুণা হচ্ছে 20 মাইনাস 20, আর এখানে আছে রুট ওভার ওয়াই স্কোয়ার, উপরে 10 মাইনাসই তো করলাম। ঠিক আছে, তো আপনি কোথায় ভুল বলতেছেন আমি আসলে বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এখন দেখেন এই যে ওয়াই স্কোয়ার কাটা, 9 কাটা, এক্স স্কোয়ারও কাটা যাবে, তাহলে এখানে কি থাকবে ভাইয়া? এখানে 6x, তাই না? তাহলে 6x 3 দুগুণা হচ্ছে, হ্যাঁ, এইটা মাইনাস হবে, তাই না? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা আপনারা সলভ করতে পারবেন না? 2ab প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 6x আসলে প্লাস 6x প্লাস 9 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 20, এক্স স্কোয়ার কাটা যায়, 9 কাটা যায়, ওয়াই স্কোয়ার কাটা যায়, ভৌত রসায়নের নমুনা প্রশ্ন এই মুহূর্তে নাই। এখন এইটাকে আপনারা সমাধান করবেন, ঠিক আছে? সমাধান করলে আপনারা হচ্ছে হাইপারবোলার সমীকরণ পাবেন। হাইপারবোলা মানে উপবৃত্তের সমীকরণ পাবেন। উপবৃত্তের সমীকরণ মনে আছে তো? উপবৃত্তের সমীকরণ হচ্ছে এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়াই স্কোয়ার 1। আচ্ছা, তাহলে দেখেন 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ 20, ঠিক আছে, তো 6 12x, ঠিক আছে, সমস্যা নাই। এইটা ঠিক আছে তো? এই প্রশ্নটা আমাদের ঠিক আছে, সমস্যা নাই। দেখেন এই যে প্রশ্নটা আমরা সলভ করলাম, এখন এটাকে আপনারা চাইলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারেন। তাহলে 6x, এই যে 6x হয়ে যাবে 12x, ঠিক আছে? আর এইদিকে হবে মাইনাস 20 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আপনি 4 দ্বারা ভাগ করতে পারেন, তাহলে 3x, তাহলে 4 পাশে হচ্ছে 20 সমান হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন বর্গ করে দেন, তাহলে 9x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25, আর এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর এখানে কি আছে ওয়াই স্কোয়ার। এখন সবগুলাকে একদিকে নিয়ে আপনি ক্যালকুলেশন করলে আপনার আনসার কিন্তু চলে আসবে, ঠিক আছে? একদিকে নিয়ে ক্যালকুলেশন করলে আপনার উপবৃত্তের সমীকরণ চলে আসবে। আশা করি এটা পারবেন, এখন না পারার কোনো কারণ নাই, ঠিক আছে? আশা করি ক্লিয়ার, তাই না? এই ধরনের একটা প্রশ্ন আপনাদের আসবে, এবং এই ধরনের প্রশ্নে কিন্তু আপনাকে কি বের করতে হবে? চিত্র অঙ্কন করতে হবে, খাতার মধ্যে চিত্র অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো চিত্র অঙ্কন আশা করি আপনারা পারবেন। আচ্ছা, তারপরে দেখেন এইখানে পেজ গুলারে ভাই একেবারে উলটপালট হয়ে গেছে। আচ্ছা, এটা দেখেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখেন রিয়েল 1/z লেস দেন হাফ, দেখেন রিয়েল 1/z লেস দেন হাফ। তো দেখেন এখানে জাস্ট আপনি মান বসাই দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে z ইকুয়াল টু x প্লাস iy লেস দেন হাফ রিয়েল, রিয়েল মানে বাস্তব অংশ আর কি। তাহলে এখানে যা আছে তার বিপরীত মানে অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করবেন।
এখানে যা আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখেন, সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হবে প্লাস, আর নিচে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই লেস দেন হাফ। এখন হচ্ছে এই যে রিয়েল পার্ট, এইটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে এই অংশের মধ্যে যে বাস্তব অংশ আছে সেই বাস্তব অংশটা শুধু নিতে হবে, তাহলে এই অংশটা বাস্তব অংশের মধ্যে পড়ে না। দেখেন এই পার্টটুকু বাস্তব অংশের মধ্যে পড়ে না, তাহলে এটা বাদ। তাহলে এখানে লিখবো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x গ্রেটার দেন 0। দেখেন এইখানে যেহেতু রিয়েল পার্ট দেয়া আছে, রিয়েল লিখা আছে, তার মানে বাস্তব অংশটা নিতে হবে, তাই এই আই ওয়াই মানে মাইনাস আই ওয়াই নেওয়া যাবে না। কিন্তু যদি এখানে এই রিয়েল অংশ না বলে যদি ইমাজিনারি পার্ট বলতো, তাহলে আমরা শুধু মাইনাস ওয়াই বাই এত নিতাম, আই কিন্তু নেওয়া যাবে না, মানে মাইনাস ওয়াই বাই এত নিতাম। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি বাস্তব অংশ বলে তাহলে একটা বিষয়, আর কাল্পনিক অংশ বলে হচ্ছে আরেকটা বিষয়। এখন এইটার আমরা চিত্র অঙ্কন করবো, ঠিক আছে? তার আগে আপনাকে দেখাতে হবে এইটা কি বোঝায়, এইটা দ্বারা আসলে কি বোঝায়। দেখেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x, এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। খেয়াল করেন, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তারপর হচ্ছে কি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0। এটা কিভাবে হয়েছে একটু বোঝেন, এটা কিভাবে হয়েছে জাস্ট একটু বোঝেন। এইখানে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তার মানে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখবো। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab তার সাথে 1 গুণ হবে, কারণ যেহেতু সে 2x প্লাস বি স্কোয়ার মানে 1। তাহলে এই 1 থেকে বেশি লিখতে চান তাই এটাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কি লিখবো দেখেন, x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 1। তাহলে দেখেন এটা একটা বৃত্তের সমীকরণ। এটা কি? এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 1 0 আর ব্যাসার্ধ, আরে ভাই, ব্যাসার্ধ হচ্ছে 1 একক। তার মানে দেখেন এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে 1 0, ব্যাসার্ধ হচ্ছে 1 একক। এখন এইটার চিত্র অঙ্কন করতে হবে। তো খুবই সহজ কথাবার্তা, আমরা এই চিত্রগুলো কিন্তু খাতায় অঙ্কন করব, পরীক্ষার সময় কিন্তু আপনাকে কোনো গ্রাফ দেয়া হবে না। ওকে, সো মনে করেন 1 2 3 এরকম আপনি নিলেন, তো 1 0, তাহলে এটা হচ্ছে আমাদের 1 0। সো এখান থেকে আমরা 1 একক ব্যাসার্ধ নিব। তাহলে দেখেন এই জায়গা থেকে 1 একক ব্যাসার্ধ কিন্তু এতটুকুই। তাহলে এখান থেকে যদি আপনি বৃত্তচাপ নেন তাহলে এই যে চিত্রটা এটাই হচ্ছে আপনার এলাকা, এটাই হচ্ছে এলাকা, ঠিক আছে? এখন এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে 1 থেকে বড়, তার মানে এই যে অংশটা এটা হচ্ছে 1 থেকে বড়, মানে আপনার যে চিত্রটা হবে সেটা হচ্ছে 1 এর বাইরের দিকে হবে, 1 এর বাইরের দিকে হবে। দেখেন এইটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ 1, বৃত্তের ব্যাসার্ধ এখানে আপনি লিখে দিতে হবে, এটা হচ্ছে 1 0 আর এটা হচ্ছে 1। এখন এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম, আমাদের চিত্র অঙ্কন করা শেষ, কিন্তু এখানে একটা শর্ত বাকি আছে। বলা হয়েছে এইটা গ্রেটার দেন 1, কি বলেছে? গ্রেটার দেন 1, কি বলেছে? গ্রেটার দেন 1 মানে 0 থেকে বড়, সরি 1 থেকে বড়, 1 থেকে বড়। তাহলে আপনার যে ছায়াময় এলাকাটা হবে সেটা হবে এর বাইরের দিকে, এর বাইরের সকল এলাকা নির্দেশ করবে। এন্ড দিস ইজ আওয়ার আনসার। এটা ক্লিয়ার কিনা একটু বলেন? বৃত্তের পরিধি সহ বৃত্তের বাইরের অংশ, পরিধি সহ না রে ভাই, পরিধির বাইরের অংশ, পরিধি সহ না, কারণ এখানে তো 1 বলে নাই। এখানে এখানে কি ইকুয়াল আছে? দেখেন এই যে আপনি একটা কথা বলছেন, এখানে একটু মিস্টেক আছে আপনার, আপনার প্রশ্নের মধ্যে কিন্তু শুধু লেস দেন আছে, কি আছে? লেস দেন, এবং এখানে এসে আমরা গ্রেটার দেন পেয়েছি, এখানে কিন্তু কোথাও ইকুয়াল নাই। দেখেন এখানে কি ইকুয়াল আছে? নাই। তার মানে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের বাইরের অংশকে বোঝায়, শুধু এবং শুধুমাত্র বাইরের অংশকে বোঝায়, শুধু এবং শুধুমাত্র বাইরের অংশকে বোঝায়, ঠিক আছে? আপনার বৃত্তের পরিধিকে কিন্তু বোঝাচ্ছে না, সরি ব্যাসার্ধকে কিন্তু বোঝাচ্ছে না, ব্যাসার্ধের বাইরের অংশকে বোঝাচ্ছে। আই হোপ ক্লিয়ার। একটু বলেন জিনিসটা আমরা বুঝতে পেরেছি কিনা? চিত্র পরীক্ষায় এভাবেই আঁকবেন, আপনাকে পরীক্ষায় কোনো গ্রাফ পেপার দিবে না। আপনি হচ্ছে এই যে আপনার একটা খাতা নেবেন, তারপরে এখানে এইভাবে টান দিবেন, এইভাবে টান দিবেন, এইদিকে অক্ষগুলোকে সিলেক্ট করে দিবেন, বা অক্ষ, হ্যাঁ অক্ষ দিতে পারেন, এক্স অক্ষ, অক্ষগুলা দিতে পারেন, ঠিক আছে? অক্ষগুলা দিয়ে দিবেন, এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ,
ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, আপনি এখানে স্থানাঙ্ক গুলো দিতে পারেন। এটা হচ্ছে 0 0, এটাকে আমরা ও বিন্দু দিলাম। আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এইটা হচ্ছে আমাদের 1 0, এইটা হচ্ছে আমাদের 1 0, এটা হচ্ছে ব্যাসার্ধ। আই হোপ ক্লিয়ার। পেন্সিল দিয়ে, হ্যাঁ ডেফিনেটলি পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, ঠিক আছে। অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, এখানে কোনো ডাউটস নাই। অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, কোনো ডাউটস নাই এখানে। অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে। আই হোপ একেবারে ক্লিয়ার, ঠিক আছে। তো এই ধরনের যে কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে আপনারা এভাবেই সমাধান করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এইটা হচ্ছে ডি মোয়েবার উপপাদ্যের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা কিন্তু আপনাদের স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যেও আছে। এটা কি আপনারা পারবেন নাকি করে দিব? খুবই সহজ এবং খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, খুবই সহজ এবং খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। এইটা আপনাদের স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে আছে, অর্থাৎ আপনাদের যে নমুনা প্রশ্নের মধ্যে কিন্তু এটা আছে। আপনারা কি এটা সমাধান করতে পারবেন নাকি সমাধান করে দিব? পেন্সিল দিয়ে নাকি কলম দিয়ে? ডেফিনেটলি পেন্সিল দিয়ে। যে কোনো ধরনের গ্রাফ আপনাকে পেন্সিল দিয়ে অঙ্কন করতে হবে, কোনোভাবেই কলম দিয়ে কোনো ধরনের গ্রাফ অঙ্কন করা যাবে না, ঠিক আছে। আমরা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি? আপনারা কথা বলবেন, ঠিক আছে। আপনারা যদি কথা না বলেন তাহলে তো সমস্যা। এই দেখেন, এই প্রশ্নটা কিন্তু আপনাদের স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যে আছে, ঠিক আছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। তো এখানে কি বলেছে দেখেন, 1 + cos x + i sin x। আপনি যদি একটা পার্টের মান বের করে ফেলতে পারেন তাহলে এই পার্টের মানও বের করতে পারবেন, এবং এই দুইটাকে যোগ করে দিলে এই পার্টটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো দেখেন 1 + cos x + i sin x, 1 + cos x + i sin x, ঠিক আছে, হোল টু দি পাওয়ার n। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা এটাকে সমাধান করি। তাহলে দেখেন কি আছে এখানে, 1 + cos x + i sin x হোল টু দি পাওয়ার n। দেখেন এইখানে কিন্তু দুইটা পার্ট আছে ভাইয়া, দেখেন এই যে 1 + cos x + i sin x হোল টু দি পাওয়ার n প্লাস 1 + cos x - i sin x হোল টু দি পাওয়ার n। একটা পার্টের মান কিভাবে বের করা যায় এটা যদি আপনি পারেন, এইটাও আপনি বের করতে পারবেন। তখন এই দুইটাকে যোগ করলে অটোমেটিক্যালি এটা চলে আসবে, আপনাকে অতিরিক্ত কিছুই করতে হবে না, ঠিক আছে। তাহলে দেখেন আমি একটা পার্ট দেখাচ্ছি, জাস্ট একটা পার্ট দেখাচ্ছি। সো আমাদের যে প্রমাণটাকে আগে একটু ফোকাস করতে হবে। সো এখানে দেখেন cos n θ/2 cos θ/2 হোল টু দি পাওয়ার n, তার মানে cos θ/2 এর একটা ব্যাপার স্যাপার আছে। তার মানে আমরা এখানে θ/2 নিয়ে আসবো। সরি, এখানে x হবে না, থিটা হবে। আপনার প্রশ্নের প্রমাণে যেহেতু থিটা আছে তাহলে এখানে আপনাকে অবশ্যই থিটা লিখতে হবে। দেখেন এখানে থিটাই, কিন্তু যেহেতু এখানে থিটা আছে এখানে থিটাই থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে ভাই, এখানে cos θ/2 আছে, তার মানে আপনাকে θ/2 যুক্ত কিছু একটা বানাতে হবে, ঠিক আছে। সো আমরা এটাকে বানাবো। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 + cos 2 * θ/2 i sin 2 * θ/2, এটা আমরা লিখতে পারি, কারণ এই থিটাকে আমরা 2 * θ/2 লিখতে পারি, এই থিটাকে আমরা 2 * θ/2 লিখতে পারি। এখন দেখেন 1 + cos 2 θ, 1 + cos 2 θ, এটা মনে করেন থিটা, এটাকে আমরা ধরে নিব কি থিটা, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে 1 + cos 2 θ সমান হচ্ছে 2 cos² θ। দেখেন 1 + cos 2 θ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। তাহলে 1 + cos 2 θ সূত্র হচ্ছে 2 cos² θ প্লাস i, এই যে sin 2 θ, sin 2 θ সূত্র হচ্ছে 2 sin θ cos θ, ঠিক আছে। এবং এখানে আমাদের সম্পূর্ণ অংশের বাইরে কিন্তু কি আছে ভাইয়া, দেখেন এই যে আপনার সম্পূর্ণ অংশের বাইরে কিন্তু হোল টু দি পাওয়ার n আছে, কি আছে, হোল টু দি পাওয়ার n আছে। দেখেন এই যে হোল টু দি পাওয়ার n আছে, বিষয়টা জাস্ট আপনাকে বুঝতে হবে। এখন দেখেন, এখন আমরা কি করব, এখন আমরা খুবই সিম্পল একটা কাজ করব। দেখেন এতটুকু পর্যন্ত যদি আপনি বুঝেন তাহলে বাকি অংশ আপনি ইজিলি বুঝে যাবেন। তাহলে দেখেন এই দুইটা থেকে যদি আমরা 2 কমন নেই, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি কমন নিতে পারি, এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি 2 cos θ/2। তাহলে এখানে থাকবে cos θ/2 প্লাস i sin θ/2, আর এখানে হচ্ছে হোল টু দি পাওয়ার n। এখন দেখেন এই অংশের পাওয়ারও হোল টু দি পাওয়ার n, এই অংশের পাওয়ারও কিন্তু হোল টু দি পাওয়ার n।
সো আমরা এখন ডি মোয়েবার থিওরাম অ্যাপ্লাই করব। তো 2 এর পাওয়ার n, 2 টু দি পাওয়ার n cos থিটা বাই 2 এর পাওয়ার n, দ্যাট মিন্স হয়ে যাবে cos n থিটা বাই 2। দেখেন এইটা কিন্তু আমরা সরাসরি ডি মোয়েবার থিওরাম থেকে পেয়েছি, যে আমরা কি জানি cos থিটা প্লাস i sin থিটা। ডি মোয়েবার থিওরামে কি বলেছিল, cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n সমান হচ্ছে cos n থিটা প্লাস i sin n থিটা, এটাই তো, তাই না? তাহলে এখানে এইটার সাথে থিটা গুণ হয়ে যাবে, আর এগুলোর সাথেও সেম প্রসেসে হবে। তাহলে cos n থিটা বাই 2, cos n থিটা বাই 2 প্লাস i sin n থিটা বাই 2, শেষ। এখন এই পার্টটুকুকে আপনি যেভাবে বের করেছেন সেম প্রসেসে আপনি হচ্ছে 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা মানও বের করবেন, তারপর দুইটাকে যোগ করে দিলে আপনার এই পার্টটা চলে আসবে, মানে ডান দিকে যে পার্ট আছে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা বলেন? তাহলে এটাকে আমরা সলভ করতে পারবো, এটাকে আমরা সলভ করতে পারবো, খুবই সিম্পল। এই পার্টটুকু দেখেন, দেখেন ভাইয়া, এই দেখেন এই পার্টটুকু এভাবে এসেছে, ঠিক আছে, এইভাবে এসেছে। ও এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে একটা মিস্টেক হয়েছে, এটা n আর এটা হচ্ছে থিটা বাই 2। আচ্ছা, তাহলে দেখেন এইখান থেকে আমরা যে মানটা বের করেছি, এই যে দেখেন এখান থেকে এটাকে আমরা এভাবে লিখে দিলাম n থিটা বাই 2, সমস্যা নাই। আর এখানে যদি আপনারা দুইটা করে দেন তাহলে এই দুইটা যোগ হয়ে যাবে, যোগ মানে বাদ যাবে, আর এই দুটো থাকবে। এই দুটাকে ক্যালকুলেশন করলেই কিন্তু আপনার আনসার চলে আসবে। এই পেজগুলো ওলট পালট হয়ে গেছে, ঠিক আছে, বাট মূল কথাবার্তা এটাই, আপনি দুইটাকে যোগ করে দিলে আপনার আনসার চলে আসবে, ঠিক আছে, আপনার আনসার চলে আসবে। আমরা কি এটা সলভ করতে পারবো? কনসেপ্টটা আমি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না, আপনারা কি কনসেপ্টটা বুঝতে পারছেন? আপনারা কথা বলেন না কেন? আমরা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখেন এই প্রশ্নটা খুবই ছোট্ট একটা প্রশ্ন, বাট খুবই গুরুত্বপূর্ণ। দেখেন বলা হয়েছে a1 প্লাস ib1 প্লাস a2 প্লাস ib2 সমান a প্লাস ib দেয়া আছে, এটা আপনাকে প্রুফ করতে হবে। এইটা প্রুফ করার জন্য আপনার এই কথাটা জানতে হবে যে লন a প্লাস আইবি, লন a প্লাস আইবি, এই যে দেখেন এখানে যে সূত্রটা দেয়া আছে, এইখানে যে সূত্রটা দেয়া আছে, কি দেয়া আছে, লন a প্লাস আইবি সমান কি জানি আমরা, হাফ লন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস i tan ইনভার্স বি বাই এ। এটা হচ্ছে লন a প্লাস আইবি সূত্র, এটা হচ্ছে লন a প্লাস আইবি সূত্র। এখন উভয় পক্ষে লন নিয়ে নেবেন, তাহলে লন এবিসি বা এগুলো গুণ আকারে থাকলে এখানে যোগ আকারে হয়ে যাবে, এখানে লিখে নিলাম। এখানে প্রত্যেকটার মধ্যে আমরা লনের সূত্রটাকে লিখলাম, প্রত্যেকটা জায়গাতে আমরা লনের সূত্রটা লিখলাম। লিখার পরে দেখেন আমাদের এখানে tan ইনভার্স বি বাই এ, tan ইনভার্স বি টু বাই এ টু, তার মানে আমাদের এই যে আমাদের বি বাই এ, বি বাই এ এই পার্টটুকু আমাদের লাগবে। তাহলে এই যে অংশটুকু, এই যে অংশটুকু, এগুলো কিন্তু আমাদের লাগতেছে না, তাই এগুলাকে আমরা ডান দিকে নিয়ে নেব এবং সহগ সমীকৃত করে আমরা প্রমাণটাকে মিলিয়ে দিব, ঠিক আছে। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, উভয় পক্ষ থেকে বাস্তব এবং কাল্পনিক অংশ সমীকৃত করে দেন, তাহলে এই অংশ সমান এত, এই অংশ সমান এত, বাস্তব এবং কাল্পনিক সমীকৃত করে দিলে তাহলে এখান থেকে দেখেন হাফ লন বাদ যাবে, এখান থেকে হাফ লন বাদ যাবে, তাহলে আমরা লাইনটাকে এভাবে লিখে ফেলতে পারি এত, তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব, ঠিক আছে। খুব সিম্পল কথাবার্তা, এটা হচ্ছে কাল্পনিক অংশ সমীকৃত করে দিলে ডিরেক্ট এই লাইনটা মিলে যাবে। কাল্পনিক অংশ যদি আপনি সমীকৃত করেন, দেখেন আপনি যদি কাল্পনিক অংশ সমীকৃত করেন তাহলে এই হচ্ছে আমাদের আই টেন ইনভার্স বি বাই এ, ঠিক আছে। আর এখানে কাল্পনিক অংশ কি আছে, টেন ইনভার্স বি বাই এ, টেন ইনভার্স বি টু বাই এ টু, টেন ইনভার্স বিএন বাই এন, এই যে দেখেন এই পার্টটুকু সমান হচ্ছে এত। সো এটা দুইটা পার্টি আসতে পারে, এখানে আপনার বাস্তব অংশ সমীকৃত করে যে আনসারটা আসে সেটাও আসতে পারে, কাল্পনিক অংশ সমীকৃত করে যে আনসারটা আসবে সেইটাও পরীক্ষাতে আসতে পারে। বাট কথা একটাই, আমি যেটা বলেছি সেইটা আপনি পারলে সমাধান অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে এখানে সবগুলা পেজ উলট পালট হয়, পুরা মাথা নষ্ট। এইটা দেখেন, এইটা আপনাদের স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যেও ছিল, এইটা আপনাদের স্যাম্পল কোয়েশ্চেনের মধ্যেও ছিল। ডি মোয়েবর উপপাদ্য ব্যবহার করে, ডি মোয়েবর উপপাদ্য ব্যবহার করে x টু দি পাওয়ার 7 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 1 ইকুয়াল টু 0 এই সমীকরণের কি করতে হবে, সমাধান বের করতে হবে।
তাহলে এইটা কি আপনারা সমাধান করতে পারবেন? একটু বলেন। ফাইনাল সাজেশন তেরে ভাইয়ারা 4 দিন আগে দিয়েছি, আপনি মেবি ঘুম থেকে উঠছেন মাত্র। এটা কি আপনারা পারবেন সলভ করতে? কোনটা ডি মোয়েবার উপপাদ্যের সাহায্যে সমাধান করতে চাচ্ছেন? আমাদের আগের প্রশ্নটা হ্যাঁ করা যাবে, আপনি ডি মোয়েবার উপপাদ্যের সাহায্যে যদি আপনি করতে পারেন তাহলে তো সমস্যা নেই। আপনাকে তো এখানে স্পেসিফিক ভাবে তারা বলে দেয় না যে আপনি এই নিয়মটাই অ্যাপ্লাই করতে হবে বা এরকমই করতে হবে, এরকম তো বলে নাই। আচ্ছা এটা দেখেন, এইটা এখানে দেখেন x⁴ আছে, দ্যাটস ওয়াই এটা 7টা মূল থাকবে। সো এটাকে সমাধান করে প্রথমত আমরা দুইটা পার্ট নিয়ে আসলাম। তাহলে এত সমান 0, এত সমান 0, তাহলে x³ + 1 = 0, x³ = -1, তাহলে x = -1⁴ এখন এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলেই আপনার কাজ শেষ। ডি মোয়েবার সূত্র অ্যাপ্লাই করে দিলেই আপনার কাজ শেষ। দেখেন এই যে x সমান -1⁴ আর -1 সমান হচ্ছে cos π + i sin π, কারণ cos π সমান -1 এবং sin π সমান হচ্ছে 0। সো এখন এখানে আমরা জানি যে cos θ + i sin θ সমান হচ্ছে cos n πθ + π i sin 2n π + π, সূত্র, ডিরেক্ট সূত্র। আর এই যে 1/3 এটা যখন আমরা অ্যাপ্লাই করব তখন এখানে নিচে চলে আসবে 3, এখানে নিচে চলে আসবে 3, যেহেতু 3 তাই মান হবে 0 1 2, মানে 3 মানে 3টা মূল থাকবে। সো মূলটা 0 থেকে শুরু হবে, 0 থেকে 2 পর্যন্ত হলো 3টা, শেষ। এখানেও সেম প্রসেস, মান বের করেন, ক্যালকুলেশন করেন, তাহলে সমাধান চলে আসবে, শেষ, সিম্পল বিষয়। আই হোপ আপনারা সমাধান করতে পারবেন, তাই না? আচ্ছা সবগুলা পেজ উলট পালট হয়ে গেছে রে ভাই। আচ্ছা এখন আসেন ধারার যোগফল। ধারার যোগফলকে আপনারা সমাধান করতে পারবেন? করে দিছি তো, শেষ তো। ধারার যোগফলকে আপনারা সমাধান করতে পারবেন? আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা আসেন ধারার এক দুইটা প্রশ্ন করাই দিই। ধারার প্রশ্নগুলো খুবই মজার, আপনি যদি জিনিসটাকে ফিল করতে পারেন তাহলে খুবই সহজ। দেখেন এইখানে একটা অনেক বড় একটা প্রশ্ন আছে, এটাকে আমরা সলভ করবো একেবারে সহজ পদ্ধতিতে। তো এখানে দেখেন 2 × 4 × 6 স্কয়ার প্লাস 4 × 6 × 8 স্কয়ার 6 8 10 স্কয়ার, যাই হোক হোয়াটএভার যাই থাকুক। সো এখানে দেখেন প্রথম গুলাকে নেন 2 4 6। সো খেয়াল করেন 2 + 4 + 6 তার মানে চলতে থাকবে। তাহলে এখান থেকে যদি আপনি 2 কমন নেন তাহলে 1 + 2 + 3। তাহলে দেখেন এই যে ধারা, এটা কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার ধারার যোগফল। স্বাভাবিক সংখ্যার ধারার যোগফলকে আমরা n দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n দ্বারা প্রকাশ করব, তাই এই টোটাল অংশটা হয়ে যাবে 2n। এই জন্য প্রথমে লেখা হয়েছে 2n। মানে এই ধারার অঙ্কগুলোর মধ্যে ধারার অঙ্কগুলো করার সময় আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাবার্তা সেটা হচ্ছে এই un তম পদটাকে যদি আপনি ধরে নিতে পারেন তাহলে খুব সহজেই আমরা এটাকে সমাধানের দিকে নিয়ে যেতে পারি। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টরা আসলে এই un তম পদটাকেই ধরতে পারে না, এই জায়গাতেই হচ্ছে ধরা খায়। তাহলে এটা 2n কিভাবে আসছে সেটা আমরা বুঝলাম। এখন আসেন পরেরটা, দেখেন 4 6 8। ওকে 4 6 8 এটাকে আপনি অন্যভাবেও কিন্তু বের করতে পারেন। দেখেন আমি এটাকে অন্যভাবে বের করে দেখাই। তো এটাও একটা সমান্তর ধারা। তো এখানে a এর সমান হচ্ছে 4 আর d সমান হচ্ছে 2, তাহলে এটা n তম পদ। তো n তম পদ কি a + n - 1 * d, তাহলে 4 + n - 1 * t 2n - 2, তাহলে দেখেন 2n + 2। সো 2 যদি কমন নেন অথবা 2n + 2, এই যে দেখেন পরেরটা কি হলো 2n + 2, 2n + 2। তারপরটা দেখেন 6 8 10, তার মানে 6 স্কয়ার + 8 স্কয়ার + 10 স্কয়ার,
তাহলে দেখেন 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 10 স্কয়ার এরকম চলতেই থাকলো। সো আপনি স্কয়ারটাকে বাদ দেন, স্কয়ারের হিসাবটা আমরা পরে করব। তাহলে মনে করেন এটা 6 প্লাস 8 প্লাস 10, তাহলে এটা n তম পদ বের করেন। তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাহলে a হচ্ছে 6, n মাইনাস 1 আর d হচ্ছে 2। তাহলে দেখেন 6 প্লাস 2n মাইনাস 2, দ্যাট মিনস 2n প্লাস 4। এই যে দেখেন 2n প্লাস 4, আর সবগুলোর উপরে স্কয়ার আছে, দ্যাটস এখানে স্কয়ার দিতে হবে। তো এই un তম পদ ধরাটা বেশি করে ফাইন্ডিল্লাই, un তম পদ ধরাটা ভালো করে বুঝতে হবে, un তম পদ ধরাটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এইটা যদি না বোঝেন তাহলে আপনি কখনোই কোনো অবস্থাতেই আপনি ধারার যোগফলের কোনো অঙ্ক করতে পারবেন না। এরপরে সমাধান করলে আপনার মিলে যাবে, ঠিক আছে? বলেন, ধারার যোগফল কি আমরা করতে পারবো? ধারার যোগফল কি আমরা করতে পারবো? দেখেন, সো আমরা প্রথমে এটা লিখলাম, তারপরে এই 2টাকে সামনে লেখা হয়েছে, এখান থেকে 2 কমন নেন, এখান থেকে 2 কমন নেন, তাহলে 2 দুগুণা 4, আর এই 4 2 কে স্কয়ার করলে 4, তাহলে 4 এর সাথে 4n গুণ করলে 16n এরকম চলে আসলো। এটা হচ্ছে আমাদের un তম পদ। এখন এই যে n প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমরা দুইবার লিখবো, ঠিক আছে? দুইবার লিখবো। কিন্তু দেখেন আমাদের ধারার মধ্যে একটা মানে ধারাবাহিকতা থাকতে হবে, অবশ্যই একটা ধারাবাহিকতা থাকতে হবে। দেখেন এখানে আমাদের প্রথমে কি আছে, 16n, তারপর আছে n প্লাস 1, তারপরে আছে n প্লাস 2, তার মানে এইটাকে n প্লাস 3 বানাতে হবে। সো আমরা এখানে লিখলাম n প্লাস 3, কিন্তু এখানে আছে n প্লাস 2, সো আমরা এখানে এক বেশি লিখেছি, সো এখানে এক আমরা বিয়োগ করে দিব, ঠিক আছে? এখন এটাকে দুইটা পার্ট করে দেন, একটা হবে 16n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 মাইনাস, এখন 1 এর সাথে এটাকে গুণ করেন, তাহলে 16n n প্লাস 1 n প্লাস 2। এই যে দেখেন এই ভাঙার বিষয়টা ভাই আপনাকে ভালো করে বুঝতে হবে। এই ভাঙার বিষয় যদি আপনি না বোঝেন তাহলে এই ধরনের কোনো সমস্যা আপনি সমাধান করতে পারবেন না। তারপরে এখান থেকে আপনি এখান থেকে তো আমরা un বের করলাম, এখন এখান থেকে আমরা vn বের করব। তাহলে 16n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তাই না? আচ্ছা, এখন কোনটার আগার কোনটার মাথা থেকে সেটাই তো বুঝতেছি না, সবগুলা পেজ উলট পালট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা un তম পদ পেলাম, এখন আমরা vn তম পদ বের করব। তাহলে দেখেন আমাদের প্রথম অংশটা কি ছিল, 16n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3। সো উপরে যা ছিল তা আমরা লিখবো, প্রথমে উপরে এই যে vn তম পদ লিখবো এখন। সো এই যে যা ছিল এতটুকু পর্যন্ত আমরা লিখলাম, তারপরে এখানে তার থেকে একটা পদ বেশি লিখতে হবে, এটা হচ্ছে সূত্র। মানে এখানে যতগুলো থাকবে তার ঠিক পরের যে পদটা হবে ধারা অনুযায়ী, দেখেন n n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3, তাহলে পরেরটা কি হবে n প্লাস 4, তাহলে লিখলাম আমরা n প্লাস 4। এখন দেখেন এইখানে পদ কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, কিন্তু আমরা এখানে আরেকটা বেশি লিখছি না, এইটা এখানে আপনাকে যোগ করতে হবে, অর্থাৎ 4 এর সাথে আমরা একটা কি করেছি, যোগ করেছি, সেটা আপনাকে লিখতে হবে। আর এই যে 1, এটা হচ্ছে পার্থক্য, এটা কি পার্থক্য, মানে এই যে দেখেন এইখান থেকে এখানে পার্থক্য কত, 1, এখান থেকে এখানে পার্থক্য কত, 1, এইখান থেকে এখানে পার্থক্য কত, 1। তো 1 থাকলে আসলে লিখতে হয় না, কিন্তু যদি 1 এর বেশি থাকে 2 3 4 5, তখন এখানে পার্থক্যটাকে লিখতে হবে। পরেরটার ক্ষেত্রে সেম বিষয়, দেখেন n n প্লাস 1 n প্লাস 2 ছিল, সো এর পরেরটাকে আমরা লিখবো, অর্থাৎ n প্লাস 3। তাহলে আগে ছিল 3টা, যোগ করেছি একটা, হয়ে গেল 4টা, সো 3 প্লাস 1, আর এটা হচ্ছে পার্থক্য। এখন এখানে জাস্ট আমরা হিসাব নিকাশ করে বসাই দিব, ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে। সো দেখেন এতটুকু পর্যন্ত তো আপনি কমন নিতে পারবেন, তাহলে এখানে থাকবে এইটা, আর এখানে থাকবে আমাদের এই যে 1/4, এখানে ক্যালকুলেশন করেন, এটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের vn তম পদ, vn তম পদ। এখন দেখেন এই 20 কে আর গুণের পরে এখানে নিয়ে আসা হয়েছে, তাহলে 16/20 মানে 4/5। এখন এই যে আমরা এটার যোগফল বের করব, তো যোগফল বের করার সূত্র কি জানি আমরা, যে যোগফল বের করার সূত্র হচ্ছে vn মাইনাস v নট, vn মাইনাস v নট। এখন দেখেন
এই যে আপনি যে এখান থেকে মান বের করলেন, একটু আসি আমরা এখানে, এই যে আমরা এখান থেকে মান বের করেছি, আপনার সূত্র কি? আপনার সূত্র এস এন সমান, আপনার সূত্র এস এন সমান হচ্ছে, এস এন সমান হচ্ছে বি নট বি এন মাইনাস বি নট, বি এন মাইনাস ভি নট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বি এন, আর আমরা যদি ভি নট এর মান বের করি, দেখেন তাহলে আপনাকে এখানে এন সমান 0 বসাতে হবে, আর এখানে যদি 0 বসান টোটালটা 0, তার মানে এইটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে দেখেন এই সূত্র অ্যাপ্লাই করে দিলে আপনার এই হচ্ছে আপনার সূত্র, তো এটাই হচ্ছে আপনার সমাধান। আমরা যখন পূর্ণ সংখ্যার ধারা করব, আমরা যখন পূর্ণ সংখ্যার ধারা করব, তখন আপনার সূত্র হচ্ছে এস এন সমান বি এন মাইনাস বি নট। আর যখন আমরা ভগ্নাংশের ধারা করব, ভগ্নাংশ, তখন হয়ে যাবে ভি নট মাইনাস ভি এন। এই সূত্রগুলো একটু মনে রাখবেন, ঠিক আছে? এই সূত্রগুলো একটু মনে রাখবেন। আমাদের যে প্রথম যে ক্লাসটা ছিল তানবীর ভাই, প্রথম যে লাইভ ক্লাসটা আমরা নিয়েছিলাম, সেখানে আমরা ফুল সাজেশন দিয়ে দিছি, ঠিক আছে? সাজেশনের বিষয়টা আমরা এখানেই শেষ করে দিছি। সো সাজেশন নিয়ে এখন আর আমরা কোনো আলোচনা করব না, ঠিক আছে? সাজেশনের বিষয়টা এখানেই শেষ করে দিছি। সো সাজেশন নিয়ে এখানে আমরা আর আলোচনা করব না, ঠিক আছে? ওকে, সো আই হোপ আপনারা এটাকে সমাধান করতে পারবেন। তারপরে আসেন আমরা আরেকটু আগাই, দেখেন আচ্ছা, এইটা হচ্ছে আপনার সমীকরণ তত্ত্ব, সমীকরণ তত্ত্বের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সমীকরণ তত্ত্বে এই প্রশ্নটাকে আমরা সলভ করতে পারবো? এই প্রশ্ন বলতে আমি এই ধরনের প্রশ্নকে বোঝাচ্ছি, মানে এই রকম যে আপনার একটা সমীকরণ দেয়া থাকবে, সমীকরণে 3টা মূল দেয়া থাকবে, এবং আপনাকে নতুন আর একটা সমীকরণ বের করতে হবে, কিন্তু সেখানে আপনার কোনো সমীকরণ দেয়া থাকবে না, মূল দেয়া থাকবে। দেখেন আপনার হচ্ছে একটা সমীকরণের মূল দেয়া আছে, ভালো কথা। এখন আপনাকে নতুন একটা সমীকরণ গঠন করতে হবে, যে সমীকরণের মূল আপনাকে দিয়ে দিয়েছে, বাট সমীকরণ আপনার কাছে জানা নাই, সেই সমীকরণটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকে আপনারা সলভ করতে পারবেন? এই কথা বলেন। আমরা কি সমাধান করতে পারবো নাকি পারবো না? এই দেখেন, এই ধরনের প্রশ্ন খুব সহজে সমাধান করা যায়, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে এখানে একটা সতর্কতা দিয়ে দিচ্ছি, একেবারে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছি। আপনি প্রশ্নটা একটু খেয়াল করেন। আপনার প্রশ্নটা হচ্ছে এরকম, এক্স কিউব প্লাস কিউ এক্স প্লাস আর। তো এইখানে আপনাদের সব থেকে বড় যে ভুলটা হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু এক্স স্কোয়ার যুক্ত কোনো পদ নাই, কিন্তু এখানে নাই। এই জায়গাতেই আপনারা ভুল করবেন। তো আপনাকে মনে রাখতে হবে, এখানে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে? এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, এই কথাটা জাস্ট আপনি মনে রাখবেন, যে এই সমীকরণটাকে আমরা এভাবে লিখতে পারি, তাহলেই ওকে। আপনি যদি এখানে যে একটা মিসিং পদ আছে, যে পদটা লেখা হয় নাই, এইটা যদি আপনি না ধরতে পারেন, তাহলে আপনি ভাই সেই লেভেলে মারা খাবেন পরীক্ষার হলে। কারণ আপনি তো এটা সারাই সূত্রে অ্যাপ্লাই করে দিবেন, সূত্রে অ্যাপ্লাই করলেই আপনি ধরা খাবেন। তাহলে দেখেন, এই সমীকরণের 3টা মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে সমীকরণের মূলদের সূত্র কি জানি আমরা? মাইনাস বি বাই এ। তাহলে এখানে বি বলতে হচ্ছে 0। আপনি তুলনা করবেন এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এই সূত্রের সাথে আপনাকে একটা ত্রিঘাত সমীকরণকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? এই সূত্রের সাহায্যে একটা ত্রিঘাত সমীকরণকে কম্পেয়ার করতে হবে, তাহলে এটা হবে 0। তারপরে হচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে সি বাই এ। তাহলে এখানে সি বলতে হচ্ছে কিউ, আর হচ্ছে আলফা বিটা গামা সমান হচ্ছে মাইনাস ডি বাই এ, তাহলে হচ্ছে মাইনাস আর। এই যে দেখেন, এই মানগুলো আমরা বের করেছি। এখন এই যে নতুন একটা সমীকরণ আমরা বের করব, ওই সমীকরণটা কোন চলক বিশিষ্ট হবে সেটা কিন্তু আমরা জানি না। তো আমরা ধরে নিব এই সমীকরণটা নতুন একটা চলক বিশিষ্ট হবে। তাহলে এগুলো যেহেতু সমীকরণের মূল, খেয়াল করেন, একটু ভালো করে বোঝেন,
এই যে আলফা বিটা গামা, এই আলফা বিটা গামা কিন্তু এই সমীকরণের তিনটা মূল। তো তিনটা মূল মানে কি, এক্স এর মান আলফা, এক্স এর মান বিটা, এক্স এর মান বিটা এবং এক্স এর মান গামা। তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি এই তিনটেই কার মান, এক্স এর মান, এই তিনটেই কার মানে এক্স এর মান। এখন আমরা নতুন যে সমীকরণটা বের করব সেই সমীকরণের তিনটা মূল এখানে দেয়া আছে। সো আমরা যে কোনো একটা মূল থেকে কাজ শুরু করব। সো আমরা ধরে নিলাম এই যে এটা হচ্ছে সমীকরণের একটা মূল। সো আমরা এখান থেকে কি ধরে নিলাম, আমরা ধরে নেই সমীকরণটা হচ্ছে ওয়াই চলক বিশিষ্ট, আমি ধরে নিলাম। তাহলে আমরা ওয়াই সমান আমরা ধরে নিলাম 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। দেখেন এই যে তিনটা মূল দেয়া আছে, যে কোনো একটা মূল ধরে আপনি করতে পারেন, সমস্যা নাই। তাহলে এই যে আমরা মূলগুলোকে আলফা ধরলাম, বিটা ধরলাম এবং গামা ধরলাম, মানে যেগুলো দেয়া আছে আর কি। তাহলে দেখেন এটা যদি আমরা ধরি তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা যদি আলফা বিটা কমন নেই তাহলে থাকবে বিটা প্লাস আলফা। তাহলে ওয়াই সমান বিটা প্লাস আলফা সমান কত, দেখেন দেখেন আলফা বিটা গামা, খেয়াল করেন আমরা কি বের করেছিলাম, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 0। খেয়াল করেন আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে 0। তাহলে বিটা প্লাস আলফা সমান কি হবে, মাইনাস গামা। তাহলে এখানে আসবে মাইনাস গামা, নিচে হচ্ছে আলফা বিটা। এখন আলফা বিটার কোনো মান কিন্তু নাই, কার আছে, আলফা বিটা গামার মান আছে। কার আছে, আলফা বিটা গামার মান আছে। দেখেন আলফা বিটা গামার মান হচ্ছে মাইনাস আর। সো আমরা এখানে একটা গামা গুণ করে দিব, এখানে একটা গামা গুণ করে দিব। তাহলে এটা হবে মাইনাস গামা স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস আর। আশা করি ক্লিয়ার। সো এখন এই যে এখানে গামা আছে, এই গামার মানটা এখান থেকে বের করে নিব আমরা। তাহলে দেখেন এখান থেকে আমরা কি লিখতে পারি, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস। তাহলে আমরা পাবো গামা স্কোয়ার সমান আর ওয়াই। তাহলে গামা সমান হচ্ছে √আর ওয়াই। এখন কথা বোঝেন, যেহেতু আমরা ধরেছি এই যে আলফা বিটা গামা, এই আলফা বিটা গামা কিন্তু আমাদের 1 নং সমীকরণের মূল ছিল। অর্থাৎ এই যে আমরা গামার মানটা বের করেছি, খেয়াল করেন এই যে আমাদের সমীকরণটা কি, এক্স কিউ প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0। তার মানে এখানে এক্স এর মান কিন্তু গামা ছিল, তাই না? এক্স এর মান আলফা ছিল, এক্স এর মান বিটা ছিল, এক্স এর মান গামা ছিল। আমরা গামাটাও কার মান, এক্স এর মান। তো এই সমীকরণে এক্স এর জায়গাতে গামা এর যা মান আমরা বের করেছি সেটা বসিয়ে ক্যালকুলেশন করলে যা বের হবে সেটাই হচ্ছে আমাদের নতুন সমীকরণ। অর্থাৎ এখানে আমরা কি লিখবো, √আর ওয়াই হোল কিউব প্লাস কিউ √আর ওয়াই প্লাস আর ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে আমাদের নতুন সমীকরণ। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সমীকরণ যে সমীকরণের মূল হচ্ছে এই তিনটা। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ, চ্যাপ্টার 9 থেকে 15 মার্কস আসতে পারে। ঠিক আছে, বেশিও আসতে পারে, এটা থেকে বেশিও আসতে পারে। চ্যাপ্টার 9 স্কিপ করা যাবে না, ঠিক আছে, চ্যাপ্টার 9 স্কিপ করা যাবে না। বিষয় কি ক্লিয়ার? আমরা কি বুঝতে পারছি? এই ধরনের প্রশ্ন কি আমরা সলভ করতে পারবো না? এই ধরনের প্রশ্ন কি আমরা সলভ করতে পারবো? এইটা সবার জন্য সাজেশন, ঠিক আছে, সবার জন্য সাজেশন। ত্রিকোণমিতির কসের ম্যাথটা তো এখন এখানে নাই স্লাইডে, আর প্রশ্নটাও মনে নাই, আপনারা করে নিয়েন, সমস্যা হলে মেসেজ দেন, সলভ করে দিব না, সমস্যা নাই। ঠিক আছে, মান উন্নয়নের জন্য সেম সাজেশন, ঠিক আছে, মান উন্নয়নের জন্য সেম সাজেশন আপনাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এখন বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আপনারা নিজে নিজে সলভ করতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এইটা একটু খেয়াল করেন, এখানে এই নিয়মটা ঠিক আছে, যে S4 S6 বা এই ধরনের যে বিষয়টা, এই ধরনের যে বিষয়টা বা এই ধরনের যে প্রবলেম গুলো আছে সেগুলো আপনাদেরকে একটু মেনে চলতে হবে বা মানে পড়ে যেতে হবে। সো এখানে এই প্রশ্নের মধ্যে কিন্তু আপনাকে বলে নাই যে আপনি কোন নিয়ম অ্যাপ্লাই করবেন। সো আমরা এখানে সিনথেটিক ভাগ প্রক্রিয়া ব্যবহার করে সমাধান করব। কিন্তু যদি পরীক্ষাতে বলে দেয় যে আপনাকে নিউটনের পদ্ধতি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে কিন্তু নিউটনের পদ্ধতি ব্যবহার করতে হবে। ঠিক আছে,
বাস্তব সংখ্যা, হ্যাঁ বাস্তব সংখ্যা তো আমি প্রশ্ন দিয়েছি মাত্র কয়েকটা, এগুলো একটু ভালো করে যাবেন তাহলে হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের মূল কথাবার্তা হচ্ছে, যদি আপনার এখানে কোনো কিছু মেনশন করে না দেয়, অর্থাৎ প্রশ্নটা যদি এরকম থাকে S4 বা S6 বা S5 নির্ণয় করো বা S3 নির্ণয় করো, হোয়াট এভার, তখন আমরা ডিরেক্টলি সিনথেটিক ভাগ প্রক্রিয়ায় সমাধান করব, কারণ কনসেপ্টটা সহজ। কিন্তু যদি সেটা বলে না দেয়, যদি বলে দেয় যে নিউটন পদ্ধতি ব্যবহার করো, তখন আপনাকে অবশ্যই সিনথেটিক ভাগ প্রক্রিয়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আপনাকে তখন নিউটন পদ্ধতিটাকেই ব্যবহার করতে হবে এবং নিউটন পদ্ধতি ব্যবহার করে আপনাকে সমাধান করতে হবে। ঠিক আছে, এগুলো আপনারা পারবেন, এগুলো খুব সহজ জিনিস। তারপর আসেন এইটা দেখেন, এখানে একটা চতুর্ঘাতী সমীকরণ দিছে, সমীকরণে দুইটা মূলের গুণফল দেয়া আছে 2, এবং বলা হয়েছে সমীকরণটি সমাধান করার জন্য। তো যেহেতু এটা একটা চতুর্ঘাতী সমীকরণ, তো ডেফিনেটলি এই সমীকরণের সমাধান হবে 4টা। যেহেতু চতুর্ঘাতী সমীকরণ, তো সমাধান হবে 4টা। তো 4টার মধ্যে দুইটা মূলের গুণফল হচ্ছে 2। তার মানে আমরা মূল দুইটা কিন্তু জানি না, বাট এতটুকু জানি যে মূল দুইটার গুণফল হচ্ছে 2। আমরা হচ্ছে 4টা মূলই বের করবো এখান থেকে। তো প্রথমত আমরা চতুর্ঘাতী সমীকরণের মূল এবং সহগের মধ্যে যে সম্পর্ক, সেখান থেকে আমরা এইগুলাকে লিখে নেব। তারপর প্রশ্ন মতে এবি সমান কত, 2। তাহলে এবি সমান যদি 2 হয় এবং এবিসিডি সমান যদি -2 হয়, এবিসিডি সমান যদি দেখেন, খুব সিম্পল বিষয় কিন্তু, এবিসিডি সমান হচ্ছে -2, এবি সমান হচ্ছে 2, তাহলে সিডি সমান হচ্ছে -1। তাহলে এবি সমান 2, সিডি সমান -1। এইভাবে আস্তে আস্তে ক্যালকুলেশন করে আপনাকে মান বের করতে হবে। ঠিক আছে, সো এভাবে সমাধান করে আপনি মানগুলোকে বের করবেন। সব পেজ উলট পালট হয়ে গেছে। এই যে দেখেন, এখানে সমাধান করে আপনি সমাধান করলে আপনি a প্লাস বি, a মাইনাস বি এগুলো পেয়ে যাবেন। তারপর আপনার মান কিন্তু চলে আসবে। দেখেন এবিসিডি সমান -2, তাহলে সিডি সমান হচ্ছে -1। এখন 4 নং এ বসালে এরকম একটা সমীকরণ পাবেন। এখন এটার সাথে যদি 2 নং যোগ করেন, তাহলে আপনি সি প্লাস বি এর মান পেয়ে যাবেন। তারপর সি এবং বি এর মান যোগ করে এ প্লাস বি এর মান পাবেন, এ মাইনাস বি এর মান পাবেন। তারপর এগুলোকে যোগ বিয়োগ করলে এ এবং বি এর মান পাবেন, এ এবং বি এর মান বসালে সি এবং ডি এর মান পাবেন। মানে একটু বড় অঙ্ক, বাট কনসেপ্ট কিন্তু খুবই ইজি। এই যে দেখেন, এখানে ক্যালকুলেশন করে বসে বের করা হয়েছে। এই 4টা হচ্ছে সমীকরণের মূল, ঠিক আছে, এগুলো আপনারা পারবেন না, এগুলো খুব সিম্পল জিনিস কিন্তু। আচ্ছা, এইটা একটু দেখেন, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নিয়ম থেকে সাধারণত প্রতি বছর একটা প্রশ্ন আসে। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা প্লিজ। এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? ঠিক আছে, তারপর দেখেন, আচ্ছা এইটা আমি একটু দেখাই দিই, তারপর ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, তো যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের প্রত্যেকটা মূলের থেকে 4 বড়, যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের প্রত্যেকটা মূল থেকে 4 বড়, সেই সমীকরণটা আপনাকে বের করতে হবে। যে সমীকরণের মূলগুলো এই সমীকরণের প্রত্যেকটা মূল থেকে 4 বেশি, সেই সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের এখানে মূল কনসেপ্ট। তো প্রথমত আমরা আমাদের যে কোয়েশ্চেনটা আছে সেটা লিখে নিব। যেহেতু 4 বেশি, দেখেন যেহেতু 4 বেশি, তার মানে কি করতে হবে, 4কে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এই সমীকরণের সমাধান হবে। খেয়াল করেন, এইখানে কি বলেছে, এই সমীকরণের প্রত্যেকটা মূলের চেয়ে 4 বড়। মনে করেন একটা সমীকরণ x সমান মনে করেন a, এটা হচ্ছে এই সমীকরণের একটা মূল। এখন কি বলেছে যে এই সমীকরণের প্রত্যেকটা মূলের চেয়ে 4 বড় এমন একটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এইটা থেকে যেহেতু 4 বড়, তাহলে অবশ্যই আগে 4কে বিয়োগ করতে হবে, তখন আপনি নতুন সমীকরণটা পাবেন। তাহলে এইখান থেকে যদি আপনি 4 বিয়োগ করেন, তাহলে এটা হয়ে যাবে x-4। এই জন্য এই সমীকরণের প্রত্যেকটা x এর জায়গাতে x-4 বসাতে হবে। তারপর দেখেন, তারপর হচ্ছে আপনার এই যে আপনার যে সমীকরণ ছিল, সেই সমীকরণের মধ্যে যে সহগগুলো ছিল, যেমন এখানে x³ এর সহগ 1, x² এর সহগ 3, x এর সহগ -4, আর এখানে ধ্রুবক পদ -4।
যেহেতু বলেছে 4 বড় বা 4 বেশি, বড় বা বেশি যাই বলে, যদি বড় বলে তাহলে বিয়োগ করবেন। এখানে আমরা কি করেছি, বিয়োগ করেছি। দেখেন এই যে x-4 মানে কি করেছে, বিয়োগ করেছে। দ্যাটস ওয়াই এখানে আপনাকে -4 লিখতে হবে। আর যদি বলতো 4 ছোট বা 4 কম, 4 ছোট বা 4 কম, যদি বলে 4 ছোট বা 4 কম, তখন এখানে কিন্তু যোগ করতে হতো। যদি এখানে বলতো 4 ছোট, খেয়াল করেন, যদি বলতো 4 ছোট, তাহলে এখানে প্রত্যেকটা এক্স এর জায়গাতে আমরা লিখতাম x+4 এবং তখন এখানে আমরা লিখতাম কি +4। ব্যাপারটা আশা করি ক্লিয়ার। এখন এইটার সাথে এটাকে গুণ করবেন, তাহলে দেখেন এটা এখানে নামবে, তাহলে এটার সাথে এটাকে গুণ করে এখানে বসাবেন। এই দুইটাকে ক্যালকুলেশন করে যা আসবে এটার সাথে এটাকে গুণ করে এখানে বসাবেন। এই দুইটা ক্যালকুলেশন করে এখানে বসাবেন, এটার সাথে এটাকে গুণ করে এখানে বসাবেন। তারপর এই দুইটাকে ক্যালকুলেশন করলে -12। তারপর আবার শুরু করতে হবে হিসাব। তারপর এই 1 আবার নিচে নামবে, 1 এর সাথে -4 গুণ করলে -4, এই দুইটাকে ক্যালকুলেশন করলে -5, -5 এর সাথে -4 গুণ করলে 20, 0 এর সাথে 20 যোগ করলে 20, শেষ। তারপর আবার এই 1টা এখানে নামবে, 1 এর সাথে -4 গুণ হলে -4, এই দুইটা ক্যালকুলেশন করলে -9, এই 1টা আবার নামবে। তারপর এটা প্রথমে, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে 1 এর সাথে বসবে x3, -9 এর সাথে x2, 20 এর সাথে x আর -12 ধ্রুবক সংখ্যা ইকুয়াল টু হচ্ছে 0। আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। খুবই সিম্পল জিনিস, আই হোপ ক্লিয়ার। কথা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আপনাদের যে কাজ সেটা হচ্ছে এইখানে বাকি যে ক্লাসগুলো আছে এই তো শেষ, তো শেষ। এখন দেখেন এইখানে আপনাদের যতগুলো প্রবলেম সলভ করানো হয়েছে প্রত্যেকটা ক্লাস হচ্ছে সাজেশনে দেয়া আছে অবশ্যই। আর সাজেশনে যেগুলো আছে সেই সবগুলোই মোটামুটি আপনাদেরকে আমি সলভ করিয়েছি, মানে মোস্ট ইম্পর্টেন্ট যত প্রশ্ন আছে সব প্রশ্ন আমি সলভ করেছি এখানে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন নিয়ে কনফিউশন থাকে বা কোনো কিছু জানার বা বলার থাকে, আপনারা নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। তবে এখানে বলে রাখি, আপনার যে লাস্ট অধ্যায়, অর্থাৎ লাস্ট অধ্যায়ের নাম কি, এলিমেন্টারি নাম্বার থিওরি, প্রাথমিক সংখ্যা তত্ত্ব, এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু থিওরাম রয়েছে, সেই থিওরাম গুলো আপনাদেরকে মাস্ট বি করতে হবে, এখানে কোনো অল্টারনেটিভ নাই। এবং এই থিওরামের পাশাপাশি আপনাকে আরো কিছু বিষয় কিন্তু পড়তে হবে, যেমন যুগসিদ্ধ সংখ্যা রিলেটেড প্রশ্নগুলো একটু পড়বেন, যুগসিদ্ধ সংখ্যা, তারপর হচ্ছে ভাজক সংখ্যা নির্ণয়, ভাজক সংখ্যা নির্ণয়, ভাজকের যোগফল নির্ণয়, তারপর হচ্ছে এই টাইপের আরো কিছু ছোট ছোট প্রশ্ন আছে, সেগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ ওইগুলো থেকে প্রশ্ন আসতে পারে, অনুসমতা থেকে প্রশ্ন আসতে পারে, খুবই ছোট ছোট প্রশ্ন অনুসমতা থেকে আসতে পারে, সেগুলো অবশ্যই একটু দেখে যাবেন। আর অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে এইখানে আপনাদের যে নমুনা প্রশ্ন ছিল, আপনাদের যে নমুনা প্রশ্ন ছিল, দেখেন এই যে আপনাদের নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নটা কিন্তু আমি একেবারে সম্পূর্ণটা সলভ করে দিয়েছি, সম্পূর্ণটা সলভ করে কিন্তু আমি পেজে আপলোড করে রেখে দিয়েছি। সো আপনারা অবশ্যই নমুনা প্রশ্ন সম্পূর্ণটা দেখবেন, আপনারা অবশ্যই নমুনা প্রশ্ন সম্পূর্ণটা দেখবেন, আদারওয়াইজ তো আপনি বিষয়গুলো বুঝতে পারবেন না, তাই না। নমুনা প্রশ্ন সম্পূর্ণটা দেখা খুবই দরকার, আমি পেজে আপলোড করে দিয়েছি, সেটা অবশ্যই আপনারা দেখবেন। এখন আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন, আদারওয়াইজ ক্লাস আমি এখনই শেষ করে দিব। আচ্ছা, আপনারা যারা লাইভে আছেন আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা, ঠিক আছে, আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা। আজকে রাত 11টা 59 আমরা আবার লাইভে আসব, খুবই ছোট্ট একটা লাইভ, 5 থেকে 10 মিনিটের একটা লাইভ হবে, এবং সেখানে আপনাদের কিছু বিশেষ কথাবার্তা বলা হবে। এইটা শুধুমাত্র যে প্রথম বর্ষ তাদের জন্য না, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবার জন্য একটা ধামাকা ঘোষণা থাকবে। তো আপনারা অবশ্যই ঠিক 11টা 59 লাইভে চলে আসবেন, কথাগুলো শুনবেন, অবশ্যই আপনাদের লাভ হবে। আর আপনারা অবশ্যই এই ক্লাসটা দেখবেন ভালো করে। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কথাবার্তা থাকে, সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা পেজেও যোগাযোগ করতে পারেন। এই সাজেশনটা ইমপ্রুভমেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ, এই সাজেশন ইমপ্রুভমেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আর এই যে 2 দিন সময় আছে, এই 2 দিনকে সঠিকভাবে কাজে লাগান, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, আশেপাশে যে প্রশ্নগুলো আছে বোর্ডের প্রশ্নের পাশাপাশি সেগুলোকে একটু দেখা যাওয়ার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনারা ফান্ডামেন্টালি ভালো করতে পারবেন। আমি আবারও একটু বলে নিচ্ছি, যারা যারা হচ্ছে
রেগুলার বা যারা হচ্ছে ইমপ্রুভমেন্ট সবাই এই সাজেশনটা ফলো করবে। যারা রেগুলার বা যারা ইমপ্রুভমেন্ট সবাই এই সাজেশন ফলো করবে। আশা করি এই সাজেশন থেকে সবার কমন আসবে। সো সবার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক সবাইকে।